Good afternoon to everyone. Today we are going to learn about mass spectrometry and fragmentation and structural analysis. What is fragmentation and structural analysis? Fragmentation, that means when we ionize any molecule or any compound, then it can generate different types of ions depending on how much energy it is absorbing and how much energy we are providing, and depending on the different types of bond present in the molecule. Let's here see a molecule ABC. I'm showing a molecule, a very big molecule ABC. It can represent different types of components like different radical, methane or methyl or CH3 or something, whatever, just XYZ or ABC. I'm showing the molecule. Now we are giving a very high energy electron. When the high energy electron collides this molecule, what happens in the ionization region in the mass spectrometer? First, it removes one electron to form a cation. Here you can see the reaction like this way. ABC molecule is removing one electron here to form a cation, ABC ion, and the internal energy of this ion is still very high because we are providing huge amount of energy. Sometimes we give around 75 or 80 electron volt, but normally for any organic compound the ionization energy is around 8 to 15 electron volt. So we are giving a huge amount of energy for the ionization. তো যদি এরকম করে আমরা একটা মলিকুলকে এনার্জি দিলাম, এনার্জি দেওয়ার পরে কি হবে, একটা ইলেকট্রন সহজেই ইজেক্ট হয়ে গেল, তারপরেও অনেকটা এনার্জি কিন্তু এই আয়নের মধ্যে থেকে যাবে। তো যখন এই যে ইলেকট্রন, হাই এনার্জি ইলেকট্রন এবং এই মলিকুল আমাদের সিস্টেমের মধ্যে, দ্যাট মিন্স আয়োনাইজেশন রিজিয়নে কোলাইড করবে, দ্যাট মিন্স কলিশন হবে, তখন একটা ইলেকট্রন ইজেক্ট হয়ে একটা নতুন আয়ন ফর্ম করবে। এই আয়ন ফর্ম করার পরে এর ভিতরে অনেক ইন্টারনাল এনার্জি থেকে যাবে। ইন্টারনাল এনার্জি থাকার পরে তখন কি হবে, এইটা যদি মানে যে কোনো সিস্টেম আমাদের সবসময় হয় কি যে সেটা মিনিমাম এনার্জি স্টেটে থাকতে পছন্দ করে, এবং সেটাই হলো যে আমাদের এনার্জি কনজারভেশন রুল, যেটা যে মিনিমাম এনার্জি স্টেট। তাহলে সেক্ষেত্রে যে আয়নগুলো ফর্ম করলো এর ভিতরে যদি অনেক বেশি ইন্টারনাল এনার্জি থাকে, তাহলে সেই এনার্জিগুলোকে রিলিজ করতে হবে বাই সামহাউ। তাহলে সেটা রিলিজ করা যাবে কিভাবে? যখন এই যে যে মলিকুলটা আছে, এই মলিকুলটা বা এই আয়নটা, এইটা যদি ডিফারেন্ট সিস্টেমে ডিকম্পোজ করে যায়, তাহলে ডিকম্পোজ করলে তাহলে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট তৈরি হবে, যেই ফ্র্যাগমেন্টগুলো কোনোটা আয়ন কোনোটা নিউট্রাল। আমি এখানে 6টা সিস্টেম দেখাইছি। অল এভরি সিস্টেম ইজ পসিবল। এখানে যতগুলো আমি দেখাইছি জাস্ট 3 কম্পোনেন্ট কন্টেইনিং একটা মলিকুল, সেটাকে যদি আমরা ডিকম্পোজ করার চেষ্টা করি তাহলে 6 ডিফারেন্ট টাইপস অফ আয়নস অ্যান্ড নিউট্রাল কম্বিনেশন ক্যান বি জেনারেটেড। তাহলে এই যে এখান থেকে আমি একটার পর একটা একটু দেখি, তার আগে আচ্ছা যা বলছিলাম যে একটা আয়নকে আমি যেহেতু এখানে 3 কম্পোনেন্ট কন্টেইনিং একটা মলিকুল দেখাইছি, তাহলে এই মলিকুলটার সহজেই এই 6টা ডিফারেন্ট কম্পোনেন্ট তৈরি করতে পারে। সেই কম্বিনেশনটা আমরা একটু দেখি। যখন এ বি, এই যে আয়নটা আছে এ বি সি আয়ন, এই আয়নটা যদি এই বরাবর মানে বি সি বন্ডটা ব্রেক করে যায়, তাহলে সেক্ষেত্রে কি ধরনের ফর্ম করতে পারে? আইদার এই পাশটা একটা আয়ন আর এই পাশে একটা নিউট্রাল। আবার যদি এইখানে বন্ডটা ভাঙে, তাহলে বিসি একটা সাইডে থাকবে, এ আর একটা সাইডে থাকবে। তাহলে সেক্ষেত্রে হবে কি, বিসি একটা আয়ন এবং এ একটা নিউট্রাল, অথবা অল্টারনেট যে এ একটা আয়ন বিসি আর একটা নিউট্রাল। তারপরে আবার যদি মানে আমরা তিনটাকেই সেপারেট করে দিই এ বি সি, ওই কম্পোনেন্টটাও কিন্তু আমি দেখাইনি। তাহলে এইখানে আমরা দেখলাম কি মোটামুটি 6টা, এবং আরও একটা বললাম এ একটা কম্পোনেন্ট, বি একটা কম্পোনেন্ট, সি আর একটা কম্পোনেন্ট। তখন কি হতে পারে, এ একটা নিউট্রাল, বি একটা নিউট্রাল, সি একটা আয়ন, অথবা এ একটা আয়ন, বি একটা নিউট্রাল, সি একটা নিউট্রাল। ইভেন আরও 3টা প্রসেস আমি এখনই মাথায় আসলো। তো এরকম করে বিভিন্ন প্রসেস, যে যত রকমের ফ্র্যাগমেন্টেশন প্যাথওয়ে আছে সবগুলোই কিন্তু সম্ভব, ডিপেন্ডিং অন দ্য বন্ড স্ট্রাকচার অ্যান্ড দ্য ইন্টারনাল এনার্জি হোয়াট উই আর গিভিং হেয়ার। নর্মালি এই আয়নটা কখন ডিকম্পোজ করবে,
আমরা যে একটা আয়ন তৈরি করলাম এই আয়নটার স্টেবিলিটি লাইফ টাইম যদি 10⁻⁻5 সেকেন্ড হুইচ করেসপন্ডস টু 10 মাইক্রোসেকেন্ড, যে কোনো একটা আয়ন যদি আমাদের আয়নাইজেশন রিজিয়নে লাইফ টাইম 10⁻5 সেকেন্ড অথবা 10 মাইক্রোসেকেন্ড এর কম হয় কোনো একটা আয়নের স্টেবিলিটি, তাহলে সেই আয়নগুলো ফার্দার ইজিলি ডিকম্পোজ হয়ে যাবে। আর যদি তাদের লাইফ টাইম 10⁻5 সেকেন্ড অথবা 10 মাইক্রোসেকেন্ডের বেশি হয়, তাহলে ওই আয়নগুলো আমরা সহজেই আমাদের ডিটেক্টরে ডিটেক্ট করতে পারবো এবং সেগুলো আমরা প্যারেন্ট হিসেবেও পাবো। তো সেটা স্টেবিলিটি বাট লাইফ টাইম যদি 10⁻5 সেকেন্ডসের বেশি হয় তাহলেও কিন্তু ডিকম্পোজ করতে পারবে, কিন্তু আমরা নর্মালি যদি ওই টাইমের কম হয় লাইফ টাইম, তাহলে কিন্তু সেই রকম আয়ন নর্মালি আমরা ডিটেক্টর পর্যন্ত পাবো না, কারণ আমরা যে ভোল্টেজ এবং যে লেন্থের টাইম অফ ফ্লাইট ম্যাস স্পেকট্রোমিটার অথবা ম্যাস স্পেকট্রোমিটার যে লেন্থটা থাকে সেই লেন্থের উপরে বেস করে অ্যারাউন্ড 10 মাইক্রোসেকেন্ড মোটামুটি ধরা হয়। 10 মাইক্রোসেকেন্ডের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে ডিটেক্ট করতে পারি না। Then we are going to see how the ions are generated. এখন দেখো, লস অফ অ্যান ইলেকট্রন ফ্রম এ নন বন্ডিং অরবিটাল। আচ্ছা, আমি এখানে বললাম যে অনেক ক্যাটাগরিতে অনেক সিস্টেমে কিন্তু আমরা আয়ন জেনারেট করতে পারি, তবে কোন প্রসেসটা বেশি প্রায়োরিটি পাবে? যে আমরা তো সবগুলো আয়ন দেখতে পাই না। ইভেন আমরা যখন একটা ম্যাস স্পেকট্রাম দেখাইছিলাম লাস্ট ক্লাসে, যে বলেছিলাম সেই মলিকুলটা ছিল কি জানি, লাস্ট ক্লাসে মলিকুলটা দেখাইছিলাম তোমাদের নিউরো কি নিয়ে একটা ছিল মলিকুল। এনিওয়ে, সেই মলিকুলার ম্যাসটা ছিল যেটা 124। ওই 124 ম্যাসটাকে কিন্তু আমরা বেশি করে ডিটেক্ট করতে পারি এবং নর্মালি ওখানে ডিটেক্ট করা যায়, কিন্তু ওই মলিকুলটার অরিজিনাল ম্যাস হলো 152 না 153 এরকম। তাহলে ওই ফ্র্যাগমেন্টগুলো কিন্তু প্যারেন্ট আয়নের সিগন্যালটা খুব কম, ইভেন একটা ফ্র্যাগমেন্ট যেটার ফ্র্যাগমেন্ট ইন্টেন্সিটিটা অনেক বেশি 124 ম্যাসের ছিল, তাহলে বাকি যে ফ্র্যাগমেন্টগুলো সেইগুলোর পসিবিলিটিটা কিন্তু খুব কম, বা অ্যাভেলেবিলিটি অথবা অ্যাবান্ডেন্স অনেক কম ছিল। কিন্তু তাহলে কেন একটা কম হবে, কেন একটা বেশি হবে, সেগুলো কিন্তু আমরা এখন দেখব যে কোন আয়নটা জেনারেট করার প্রায়োরিটিটা কত বেশি। যার প্রায়োরিটি যত বেশি হবে সে তত বেশি অ্যাবান্ডেন্সের আয়ন জেনারেট করবে এবং সে বন্ডটা তত দ্রুত অথবা তত বেশি পরিমাণে ডিকম্পোজ করবে এবং তার করেসপন্ডিং একটা আয়ন আমরা পাবো। দেন we are going to see how the ions are generated and what gets the priority. Loss of an electron from a non-bonding orbital. কোনো একটা আয়নের মধ্যে যদি একটা নন বন্ডিং ইলেকট্রন থাকে, নর্মালি এনার্জেটিক্যালি যে কোনো একটা ইলেকট্রন যখন আমরা মলিকুলার স্ট্রাকচার দেখি তখন কি হয়, নন বন্ডিং ইলেকট্রন মানে হলো লুজলি বাউন্ড ইলেকট্রন, অথবা একদমই সেটা অ্যান্টি বন্ডিং অরবিটাল বলা হয় যেটাকে আর কি, যে অ্যান্টি বন্ডিং অরবিটাল যেটা আসলে কোনো বন্ডে পার্টিসিপেট করে না। যেমন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে গেলে কি হয়, সেখানে দুইটা ইলেকট্রন দুইটা মলিকুল থেকে অথবা দুইটা রেডিকাল থেকে সেটা শেয়ার করে, তাহলে সেখানে একটা বন্ডের থাকে স্ট্রং, মানে অনেক বেশি স্ট্রং থাকে বন্ডটা। আয়নিক বন্ড তার থেকেও বেশি থাকে, কারণ আয়নিক বন্ডগুলো খুব সহজে ডিকম্পোজ করা যায় না এবং ইলেকট্রনগুলো একটা আরেকটাকে ইলেকট্রন ডোনেট করছে বা অ্যাকসেপ্ট করছে, সাথে সাথে একটা পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন সৃষ্টি হচ্ছে। তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের মানে আয়নটা অনেক বেশি স্টেবল হয় এবং এই ইলেকট্রনগুলো তখন সেগুলোকে বন্ডিং ইলেকট্রন বলবো। তাহলে নন বন্ডিং যে ইলেকট্রনগুলো থাকে কোনো একটা মলিকুলে, সেই ইলেকট্রনগুলো খুব সহজেই আমরা ইজেক্ট করতে পারি। যে যদি সামান্য পরিমাণে এনার্জি দেওয়া হয় কোনো সিস্টেমের মাধ্যমে, যেমন আমরা ইলেকট্রন আয়নাইজেশন অথবা যে কোনো ম্যাস স্পেকট্রোমেট্রিতে কি করে থাকি, কিছু পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে রিমুভ করার চেষ্টা করি টু প্রডিউস অ্যান আয়ন। তাহলে এই যে আয়নটা প্রডিউস করার জন্য সবচেয়ে প্রথমে সবার আগে কোন ইলেকট্রনটা ইজেক্ট হবে, যেই ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড টু দ্য মলিকুল। তো সেটা কি, কোন ইলেকট্রনগুলো,
যেগুলো নন বন্ডিং ইলেকট্রন অথবা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তাহলে এই যে দেখো, এই যে একটা মলিকুল আছে, এই মলিকুলের মধ্যে এই একটা অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের মধ্যে কি আছে? নন বন্ডিং ইলেকট্রন আছে, কারণ এইখানে অক্সিজেনের এই পাশে এক জোড়া ইসের সাথে বন্ড করছে, এইটার সাথে বন্ড করছে, আর এখানে বাকি যে 4টা ইলেকট্রন থাকে, বাকি 4টা ইলেকট্রন ও কারোর সাথে বন্ড করে না, তাহলে সেই ক্ষেত্রে এই 4টা ইলেকট্রন হলো নন বন্ডিং ইলেকট্রন। সেই 4টা ইলেকট্রন থেকে একটা বা দুইটা ইলেকট্রন খুব সহজে আমরা ইজেক্ট করতে পারি বা রিমুভ করতে পারি, তাহলে ওই ইলেকট্রনটা, তার মানে এই যে টোটাল কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে প্রথমে ইলেকট্রনটা ইজেক্ট হবে ফ্রম অক্সিজেন, তাহলে সেটা হলো নন বন্ডিং ইলেকট্রনের কারণে। তো তখন এইরকম একটা আয়ন ফর্ম করবে। আবার একইভাবে নাইট্রোজেনের কথা যদি বলি, এখানেও নাইট্রোজেন নন বন্ডিং ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন রিমুভ করলে তাহলে এখানে একটা আয়ন ফর্ম করলো। এরকম করে প্রথম যে কোনো মলিকুলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে যদি কোনো নন বন্ডিং ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলো খুব সহজে রিমুভ হবে টু প্রডিউস অ্যান আয়ন। দেন নন বন্ডিং এর পরে আমাদের প্রায়োরিটিটা পাবে হলো পাই বন্ডিং ইলেকট্রন। যে দেখো, এই যে আমাদের একটা বেনজিন রিং, অথবা বেনজিন রিং না বলি, একটা সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ডে এখানে একটা পাই বন্ড আছে, তাহলে পাই বন্ডেড ইলেকট্রন আছে, তাহলে এই বন্ড থেকে রিলেটিভলি আমরা যদি স্টেবিলিটির কথা বলি, তাহলে নন বন্ডিং ইলেকট্রন যেটা থাকে সেটা স্টেবিলিটি বা মানে এনার্জি খুব কম, তারপরে পাই বন্ডেড ইলেকট্রন, আর সবচেয়ে বেশি থাকে মানে স্ট্রং থাকে সিগমা বন্ডিং ইলেকট্রন। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে সবচেয়ে প্রথমে যাবে নন বন্ডিং ইলেকট্রনগুলো, তারপরে যাবে পাই বন্ডেড ইলেকট্রনগুলো। তাহলে পাই বন্ডেড ইলেকট্রনগুলো ইজেক্ট হলেও সেক্ষেত্রে আয়ন ফর্ম করা সম্ভব। যেমন এখানে দেখো, পাই বন্ডেড যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ইজেক্ট হয়ে গেলে তখন এইরকম একটা আয়ন ফর্ম করতে পারবে। তাই এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু পাই বন্ড থেকে ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, তখন আমরা একটা করে আয়ন ফর্ম করছি। তাহলে আয়নটা এরকম হতে পারে অথবা এরকমও হতে পারে, জাস্ট ডিপেন্ডিং অন কোন জায়গা থেকে ইলেকট্রনটা রিমুভ হচ্ছে তার উপরে বেস করে। তারপরে দেখো যে সিগমা অরবিটাল। সিগমা অরবিটাল মানে হলো যে আমাদের নর্মাল যে এগুলো স্যাচুরেটেড যে হাইড্রোকার্বনগুলো আছে, তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোতে সেখানে কি কোনো পাই বন্ডেড ইলেকট্রন থাকে না, জাস্ট সবগুলোই কিন্তু সিগমা বন্ডেড। যেমন কার্বন কার্বন বন্ডগুলো যখন হয়, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম প্রত্যেকটা হাইড্রোকার্বনের সাথে কি আছে, যে সিগমা বন্ডেড ইলেকট্রন আছে। তাহলে সেই সিগমা বন্ডেড ইলেকট্রনটা যদি ডিকম্পোজ করে বা ইলেকট্রনটা রিমুভ হয়, তখন 2-3টা কম্পোনেন্ট এরকম করে ফর্ম করবে। এই যখন এরকম একটা বন্ড করলো, এখান থেকে একটা ইলেকট্রন যাওয়া মানে হলো যে এর যে কোনো একটা বন্ড ব্রেক করে যাওয়া, তখন এই আইদার এরকম অথবা এরকম অথবা এরকম ডিফারেন্ট টাইপস অফ product can be formed, or different types of ion can be produced from these types of electron ejection from the sigma orbital. Now we will learn about the fundamental fragmentation process, যেটা আমি অলরেডি স্টার্ট করেছি। তো সেটা আমাদের বইতে এরকম করে একটু দেওয়া আছে যে একটার পর একটা আসলে কি ক্যাটাগরির উপরে বেস করে আমরা এগুলোকে ডিসকাস করব। when drawing fragmentation mechanisms, it is essential to track the charge and radical sites carefully. মানে আমরা যখন ম্যাস স্পেকট্রোমেট্রি অ্যানালাইসিস স্টাডি করব, তখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কোন জায়গা থেকে ইলেকট্রনটা যাচ্ছে, এবং সেই ইলেকট্রনটা রিমুভ হওয়ার ফলে যে কোন ধরনের আয়ন ফর্ম করতেছে, কোন নিউট্রালগুলো রিমুভ হচ্ছে। নিউট্রালগুলো কিন্তু আমরা নর্মালি ম্যাস স্পেকট্রামে দেখতে পাই না, বাট এই নিউট্রালগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ কোনো একটা আয়ন থেকে যখন ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে, সেই নিউট্রাল কতটা মানে রিমুভ হওয়ার ফলে ওই আয়নটা তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদের একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন টু গেস দ্য মলিকুলার স্ট্রাকচার অফ দ্যাট স্পেসিফিক টার্গেট মলিকুল। ওকে, তাহলে আমাদের কি জন্য এটা লাগবে, যে আসলে রেডিকাল সাইটটা কেন আমাদের মনে রাখা দরকার অথবা জানা দরকার। It is essential to track the charge and radical sites carefully to prevent either misassignment of which fragment is the ion and which is neutral. মানে কোন জায়গা থেকে ইলেকট্রনটা ইজেক্ট হচ্ছে অথবা রিমুভ হচ্ছে, সেটা যদি আমরা পারফেক্টলি না জানি, then we cannot understand exactly or we cannot assign the molecular structure, যে আসলে কোন জায়গা থেকে ভেঙে যাচ্ছে এবং কেন ভেঙে যাচ্ছে,
ভেঙে যাওয়ার কারণটাই হলো যে আমি একটু আগে যে দেখাইলাম যে 3 ধরনের ইলেকট্রন ইজেক্ট হতে পারে। তাহলে 3 ধরনের ইলেকট্রন যদি ইজেক্ট হয় তাহলে এইটার থেকে যদি ইলেকট্রনটা ইজেক্ট হয় তাহলে আইদার এখানে অথবা এখানে বন্ডটা ব্রেক করবে। তো এখানে অথবা এখানে যদি বন্ডটা ব্রেক করে তাহলে আমরা যদি দেখি যে একটা নন বন্ডিং ইলেকট্রন ইজেকশনের ফলে যে বন্ডটা ব্রেক করছে তাহলে আমরা দুইটা ফ্র্যাগমেন্ট আইদার এই দিক থেকে এই ফ্র্যাগমেন্টটা পাবো এবং এই দিক থেকে আরেকটা ফ্র্যাগমেন্ট পাবো। মানে যেভাবে ব্রেক করবে, যদি এই পাশে ব্রেক করে তাহলে এই অক্সিজেন সহ একটা ফ্র্যাগমেন্ট, আবার এই অক্সিজেন ছাড়া আরেকটা ফ্র্যাগমেন্ট। তাহলে এই ফ্র্যাগমেন্ট দুইটা আমরা তখন একটা নিউট্রাল পাবো আর একটা আয়ন হিসেবে পাবো। তাহলে এই ইনফরমেশনগুলো তখন আমরা গ্যাদার করে বলতে পারবো যে হ্যাঁ আমাদের অরিজিনাল মলিকুলার স্ট্রাকচারটা এরকম ছিল। তো সেই জন্যই আমাদের যদি মানে কোন জায়গা থেকে ইলেকট্রনটা যাচ্ছে সেই পজিশন বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা যদি আমাদের বোঝা না যায় তাহলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে একটু মিসগাইডিং হবে। তো টু প্রিভেন্ট আইদার মিস অ্যাসাইনমেন্ট অফ হুইচ ফ্র্যাগমেন্ট ইজ দ্য আয়ন অ্যান্ড হুইচ ইজ নিউট্রাল অর ড্রয়িং হাইলি ইমপ্রবাবল ফ্র্যাগমেন্টেশনস, তখন আমাদের কিন্তু আসলে মানে পারফেক্টলি অ্যাসাইন করা সম্ভব হবে না। সিঙ্গেল হেডেড অ্যারো ফর, আচ্ছা একটা জিনিস, যদি একটা ইলেকট্রন সিস্টেম হয় সিঙ্গেল হেডেড অ্যারো দিয়ে অথবা ফিশ হুক, যেমন আমরা মাছ ধরার জন্য বড়শি ব্যবহার করি যেটা আর কি বলা হয় যে সিঙ্গেল হেডেড অ্যারো, ফিশ হুক ফর মুভমেন্ট অফ এ সিঙ্গেল ইলেকট্রন, যদি সিঙ্গেল ইলেকট্রন মুভমেন্ট হয় তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সিঙ্গেল হুক অর সিঙ্গেল হেডেড অ্যারো ব্যবহার করব। আর যদি দুইটা ইলেকট্রনের মুভমেন্ট হয় তাহলে আমরা ডাবল হেডেড অ্যারো, এই দেখো ডাবল হেডেড অ্যারো দেখাইছি আমি, তাহলে ডাবল হেডেড অ্যারো টু রিপ্রেজেন্ট টু ইলেকট্রন প্রসেস, আর সিঙ্গেল হেডেড মানে হলো যে জাস্ট একটা ইলেকট্রন সিস্টেম বা একটা ইলেকট্রন মুভমেন্ট, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সিঙ্গেল হেডেড অ্যারো নর্মালি আমরা সবসময় দেখিয়ে থাকি সিঙ্গেল হেডেড অ্যারো, কারণ হলো যে একটা ইলেকট্রনের ট্রান্সফার হয় অথবা মুভমেন্ট হয়। Now we will learn about Stephenson's rule regarding the fragmentation process, যে আসলে কিভাবে ফ্র্যাগমেন্টেশনটা হয়। তা আমি প্রথম স্লাইডে দেখাইছি যে অনেক ধরনের ফ্র্যাগমেন্টেশন মেকানিজম ক্যান বি হ্যাপেন, কিন্তু কোন আয়নটা সবচেয়ে আগে তৈরি হবে এবং তার প্রায়োরিটি আমরা কিভাবে দিব। দ্য ফ্র্যাগমেন্টেশন প্রসেস ইজ অলমোস্ট অলওয়েজ ইউনিমলিকুলার, এই কথাটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে ফ্র্যাগমেন্টেশন প্রসেসটা ইউনিমলিকুলার মানে কি, নর্মালি আমাদের আয়নাইজেশন চেম্বারের মধ্যে প্রেসারটা কিন্তু খুব লো থাকে, মানে অ্যামাউন্ট অফ মলিকুলস, নাম্বার অফ মলিকুলস অর আয়নস যতটা থাকে তার ম্যাক্সিমামই কিন্তু, আমি লাস্ট ক্লাসে কোনো একটা ক্লাসে আমি হিসাব করে দেখাইছিলাম যে মানে মাত্র কত 3.6 বিলিয়ন আয়নস থাকে। তো সেটা কিন্তু যতগুলো আয়ন বা মলিকুল আমরা চেম্বারের মধ্যে দিচ্ছি বা সিস্টেমে দিচ্ছি তার তুলনায় অনেক কম, তো সেটা প্রায় 10⁶ or 10⁷ টাইমস লেস। তো সেটা আমরা হিসাব করে দেখাইছিলাম। তো সেখানে আমি বলছি যে এইখানে নাম্বার অফ আয়নস এত কম থাকে যার ফলে, এবং আরো একটা কি জিনিস যে প্রেসার, আমরা চেম্বারের মধ্যে প্রেসারটা এত লো রাখি 10⁻⁶ to -7 or -8 টর এরকম করে বলি, তাহলে অথবা 10⁻⁻10 অ্যাটমসফেরিক প্রেসার লাইক দিস, তাহলে এই যে প্রেসার এটা কিন্তু খুবই লো প্রেসার। এই লো প্রেসারের কারণে ওইখানে বেশি মলিকুলের মধ্যে কলিশন হওয়ার সুযোগ থাকে না, একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে যে কোলাইড করবে সেরকম কোনো সুযোগ থাকে না, তার মানে সেখানে বাইমলিকুলার ইকুয়েশন রিয়াকশন হওয়ার কোনো পসিবিলিটি নাই। আমরা কি করছি, যে আয়নটা দিচ্ছি তাকে শুধুমাত্র একটা এনার্জি অথবা একটা লাইট যে কোনো একটা প্রসেসে জাস্ট আঘাত করছি, নট উইথ আদার পার্টিকেলস অর মলিকুলস, কোনো মলিকুল দিয়ে না যে আদার আর একটা মলিকুলের সাথে এটা ইন্টারাকশন করে অথবা কোলাইড করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে, যেখানে আমরা ওই বাইমলিকুলার রিয়াকশন মানে হলো যে দুইটা কম্পোনেন্ট আমাদের লাগবে, একটার কনসেন্ট্রেশন বাড়ালে রিয়াকশন রেট বেড়ে যায়, এরকম করে তোমরা ওই বাইমলিকুলার রিয়াকশনের মেকানিজম পড়ছো অথবা রিয়াকশন রেট পড়ছো। তো আমাদের এইখানকার প্রসেসটা ম্যাস স্পেকট্রোমেট্রির যে প্রসেস ম্যাক্সিমাম ক্ষেত্রে অর মোস্ট কেসেস ইউনিমলিকুলার প্রসেস। The unimolecular process that are energetically most favorable give rise to the most fragment ions, মানে এই যে
প্রসেসটা বললাম ইউনিমলিকুলার প্রসেস, তাহলে এখান থেকে আমরা কোন ধরনের আয়ন বেশি পাবো? বেশি পাবো যে আয়নগুলো এনার্জেটিক্যালি মোস্ট ফেভারেবল। এনার্জেটিক্যালি ফেভারেবল কোনটা? সেটা হলো যে আয়নটা ফ্র্যাগমেন্ট উইথ লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি, মানে যে আয়নগুলো তৈরি হতে সবচেয়ে কম এনার্জি দরকার হয়। মনে করো কয়েকজন মানুষ আছে, সেই মানুষের মধ্যে যদি মানে মারামারি বা হাতাহাতি হয়, তাহলে সবচেয়ে কম এনার্জাইজ যে লোকটা সে আগে দুর্বল হয়ে পড়বে। ঠিক একইভাবে যে সবচেয়ে কম এনার্জি লাগে যে আয়নটাকে তৈরি করতে, ওই আয়নটা সবার আগে তৈরি হবে। তাহলে ফ্র্যাগমেন্ট উইথ লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি প্রডিউসেস ফার্স্ট অ্যান্ড or most stable ion generation process gets priority, মানে যে আয়নটা, তাহলে ওই যে দুর্বল মানুষটা যে যার কথা বললাম, সেই দুর্বল মানুষটা একবার হয়ে গেলে, দুর্বল তো অলরেডি, তাকে যদি আঘাত করা হয় তাহলে সে সাথে সাথে ফ্ল্যাটেন হয়ে যাবে, তখন আর তার ওঠার কোনো সামর্থ্য থাকবে না, সে তখন ওই অবস্থায় স্টেবল। তাহলে মোস্ট স্টেবল আয়ন জেনারেশন প্রসেস গেটস প্রায়োরিটি। তাহলে ওই যে বললাম যে আয়নটা তৈরি করতে আমাদের কম এনার্জি লাগবে এবং সেটা তখন মোস্ট স্টেবল হবে, ওই প্রসেসটাই হবে মোস্ট প্রায়োর, মানে প্রায়োরিটিটা সেটা সবচেয়ে বেশি পাবে। Fragmentation involves the loss of an electrically neutral fragment, যে আমাদের সবসময় কি হবে, যে একটা আয়নকে যদি আমরা একটা মাত্র ইলেকট্রন ইজেক্ট হয়েছে, এখন সেই একটা ইলেকট্রন ইজেকশনের ফলে একটা আয়ন তৈরি হইল, এখন সেই আর একটা আয়ন থেকে যদি আমাদের 2টা 3টা 4টা কম্পোনেন্ট তৈরি হতে হয়, তাহলে কি হবে, আমাদের তো ইলেকট্রন ইজেক্ট হয়েছে মাত্র একটা, তাহলে একটা ইলেকট্রন ইজেক্ট হইলে যদি আমাদের এখন 3টা 4টা ফ্র্যাগমেন্ট তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে চার্জটা শুধুমাত্র একটা কম্পোনেন্টের সাথে যেতে পারবে আর বাকিগুলো নিউট্রাল থাকবে। তাহলে সেক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন ইনভলভস দ্য লস অফ অ্যান ইলেকট্রিক্যালি নিউট্রাল ফ্র্যাগমেন্ট। যদি 2টা ফ্র্যাগমেন্ট পাই সেক্ষেত্রে অবশ্যই একটা থাকবে নিউট্রাল আর একটা থাকবে আয়ন। যদি 2টা হয়, 3টা ফ্র্যাগমেন্ট হয়, সেক্ষেত্রে 2টা নিউট্রাল একটা আয়ন, এরকম করে, মানে আমাদের যেহেতু একটা মাত্র আয়ন আছে, মানে প্যারেন্ট আয়ন ছিল একটা, সেই একটা প্যারেন্ট আয়নকে ভেঙে আমরা 2টা 3টা 4টা ফ্র্যাগমেন্ট যতগুলোই তৈরি করব না কেন, সেখান থেকে একটা মাত্র আয়ন, মানে করেসপন্ডিং একটা বিক্রিয়ায় তখন সর্বোচ্চ একটা আয়ন আর বাকিগুলো নিউট্রাল। তো এইভাবে তৈরি হবে। প্রসেস দ্যাট lead to the formation of a more stable neutral fragment are favored over those that are led to less stable neutral fragments, মানে নিউট্রাল ফ্র্যাগমেন্টটা যদি বেশি স্টেবল হয় কোনো একটা প্রসেসে, আমি যে প্রথম যে রিঅ্যাকশনগুলো দেখাইছি, এখানে এটা একটা নিউট্রাল আছে, এটা একটা নিউট্রাল আছে, এই যে একটা নিউট্রাল আছে, এটা একটা নিউট্রাল আছে, এটা একটা নিউট্রাল, এটা একটা নিউট্রাল, তাহলে এই যে 6টা নিউট্রাল আমি দেখালাম এখানে, এই 6টা নিউট্রালের মধ্যে কোন ফ্র্যাগমেন্টটা, কোন নিউট্রালটা বেশি স্টেবল, মানে এনার্জেটিক্যালি কার এনার্জি সবচেয়ে কম, যে কার এনার্জি সবচেয়ে কম সে সবচেয়ে বেশি স্টেবল হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেই ফ্র্যাগমেন্টটার এনার্জেটিক্যালি মোর স্টেবল, সেই বিক্রিয়াটা অথবা সেই প্রসেসটা সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এখন এই যে একটা সিম্বল দেখানো হয়েছে অ্যান odd electron radical ion, an odd electron radical ion যেটা আছে, odd electron can fragment into two ways, দুইটা ভাবে বিভক্ত হতে পারবে। একটা odd electron যদি আয়ন থাকে সেটা খুব সহজেই দুইটা ভাগে বিভক্ত হতে পারবে। তো কিভাবে? cleavage of a bond to create an even electron ion and a radical ion. রেডিক্যাল মানে নিউট্রালটা তৈরি, যেভাবে বললাম যে কোনো একটা আয়ন, তাহলে যদি কখনো একটা অড ইলেকট্রন রেডিক্যাল থাকে, তাহলে তখন একবার তৈরি হবে সেটা ইভেন একটা তৈরি হবে, সাথে একটা রেডিক্যাল তৈরি হবে। আবার অন্য আরেকটা সিস্টেমের মাধ্যমে কি হবে, or by cleavage of bonds to create another odd electron and a closed shell neutral, যে তখন আর রেডিক্যাল ফর্ম করবে না, যে এইটাই আর একটা তৈরি হলো, সাথে আর একটা নিউট্রাল তৈরি হলো। তো এই দুইটা প্রসেসে কিন্তু একটা অড ইলেকট্রন রেডিক্যাল আয়ন এটা ডিকম্পোজ করতে পারে, আর যদি ইভেন ইলেকট্রন থাকে তাহলে সেটা মাত্র একটা প্রসেসেই হতে পারবে। সেটা কিভাবে? একটা আয়ন সাথে একটা নিউট্রাল। অন আদার হ্যান্ড ক্যান অনলি ফ্র্যাগমেন্ট ইন ওয়ান ওয়ে, যে ইভেন ইলেকট্রন যেটা বলছে
cleavage of bonds to create another even electron ion and a closed shell neutral, যেটা আমি বলছি যে এইটা ভেঙে শুধুমাত্র একটা আয়ন আর সাথে একটা নিউট্রাল কম্পোনেন্ট তৈরি হতে পারবে। তাহলে এই হলো আমাদের এই প্রসেস যে কিভাবে তৈরি হয়। এখন প্রায়োরিটির কথা যদি বলি, কোনো একটা কম্পোনেন্ট সেটা নর্মালি যে এতদিন অ্যানালাইসিস করে সায়েন্টিস্টরা দেখছেন যে when the loss of more than one possible radical is possible, যখন অনেকগুলো রেডিক্যাল একসাথে তৈরি হওয়া সম্ভব, তখন কি হবে, প্রায়োরিটিটা কোনটা পাবে, যেই কম্পোনেন্টটার সাইজ যত বড়। দেখো, corollary to Stephenson's rule is that the largest alkyl radical to be lost preferentially। দেখো এইখানে আমি একটা সিকোয়েন্স দেখাইছি, এর ভিতরে দেখো সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু সবার আগে, দ্যাট মিন্স ইজিয়েস্ট ওয়ে। তাহলে সবচেয়ে বড় যেটা আছে সেটা থেকে when the loss of more than one possible radical is possible, a corollary to Stephenson's rule is that the largest alkyl radical to be lost preferentially, মানে সবচেয়ে বড় যেটা থাকবে সেইটা আগে রিমুভ হবে বা আয়োনাইজ হবে, আর তারপরে আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি। যেমন এইটা আর এটা প্রায় একই সাইজ, দেখো নাম্বার অফ হাইড্রোজেন এবং নাম্বার অফ কার্বন কিন্তু সেম। তো সেই ক্ষেত্রে আমি কি ভুল করি নাই তো, তিনটা, তাহলে কার্বন হাইড্রোজেন আছে 1 3, আচ্ছা নাম্বার অফ কার্বন না, জাস্ট নাম্বার অফ কার্বন ঠিক আছে, একটা দুটা তিনটা, হ্যাঁ নাম্বার অফ কার্বন, বাট হাইড্রোজেনের সাইজ কম বেশি আছে, বাট ডাজন্ট ম্যাটার। যে কার্বন চেইন লার্জেস্ট অ্যালকাইল রেডিক্যাল, তাহলে লার্জেস্ট অ্যালকাইল রেডিক্যাল যেটা আছে সেটা সবচেয়ে আগে যাবে, এবং দেখো সবচেয়ে ডিফিকাল্ট যেটা CH3 আয়নটা ফর্ম করা। তাহলে when loss of on more than one possible radical, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে সবচেয়ে বড় যেটা সেটা সহজে ডিসোসিয়েট হতে পারবে। এখন আরো কয়েকটা সিস্টেম আছে কিভাবে আমরা এই যে আয়নগুলো জেনারেট করতে পারি, তার 5টা-6টা মেথড আছে। রেডিক্যাল সাইট ইনিশিয়েটেড ক্লিভেজ, আলফা ক্লিভেজ, যেটা সহজে বলা হয় যে আলফা ক্লিভেজ। আলফা ক্লিভেজটার জন্য তোমাদের এইরকম একটা, এই দেখো একটা হেটারো অ্যাটম, এই যে একটা অ্যালকেন আছে, এই অ্যালকেনের ভিতরে একটা হেটারো অ্যাটম আছে। এখন হেটারো অ্যাটম যদি থাকে, তার রেসপেক্টে আমরা আলফা পজিশনটা যদি খুঁজি, তাহলে সেই আলফা পজিশনে এখানে কি হতে পারে, আলফা ক্লিভেজ মে অকার অ্যাট স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড সাইটস। এটা স্যাচুরেটেড কম্পাউন্ড যদি হয় তাতেও হতে পারে, অথবা আনস্যাচুরেটেড হতে পারে যদি একটা এই থাকে হেটারো অ্যাটম ইনভলভ থাকে। তাহলে এই যে এইখানে যদি ক্লিভেজ হয়ে যায় তাহলে এক ধরনের ফ্র্যাগমেন্ট হবে, আবার যদি এইখানে ক্লিভেজ হয় এখানে ভেঙে যায় তাহলে আর এক ধরনের ফ্র্যাগমেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে এই কম্পোনেন্ট যেখানে একটা মানে হেটারো অ্যাটম আছে সেখানে আলফা পজিশনে ক্লিভেজের মাধ্যমে একটা কি তৈরি করতে পারে, দুইটা ভিন্ন রেডিক্যাল তৈরি করতে পারে এবং আয়ন তৈরি করতে পারে। অন্য আর একটা দেখি, চার্জ সাইট ইনিশিয়েটেড ক্লিভেজ, ইন্ডাকটিভ ক্লিভেজ যেটা সহজ নাম। তাহলে চার্জ সাইট ইনিশিয়েটেড ক্লিভেজ, চার্জ সাইট মানে কি, কোন জায়গাটায় চার্জ আছে সেইটা আমাদেরকে দেখতে হবে, যে কোন জায়গাটায় চার্জ আছে। ইনভলভ দ্য অ্যাট্রাকশন অফ অ্যান ইলেকট্রন পেয়ার by an electronegative heteroatom that ends up as a radical or as a closed shell neutral molecule। তাহলে অ্যাট্রাকশন কি করছে, ইলেকট্রন পেয়ারের মাধ্যমে অ্যাট্রাকশন হয়ে একটা ইলেকট্রোনেগেটিভ হেটারোঅ্যাটম এই যে যেটা আছে, তাহলে এই যে এখানে চার্জটা আছে, তাহলে ইনভলভ দ্য অ্যাট্রাকশন অফ অ্যান ইলেকট্রন পেয়ার বাই অ্যান ইলেকট্রোনেগেটিভ হেটারোঅ্যাটম দ্যাট এন্ডস আপ অ্যাজ এ রেডিক্যাল অর অ্যাজ এ ক্লোজড শেল নিউট্রাল মলিকুল। তাহলে সেক্ষেত্রে রেডিক্যাল হিসেবে ফর্ম করতে পারে অথবা একটা নিউট্রাল মলিকুল হিসেবে ফর্ম করতে পারে। while alpha cleavage is a fragmentation of odd electron only, মানে আলফা ক্লিভেজটা এই যে প্রথম যেটা দেখাইছি এইটা হতে পারবে শুধুমাত্র অড ইলেকট্রন যে সিস্টেম আছে, আর ইন্ডাকটিভ ক্লিভেজ ক্যান অপারেট অন আইদার অড ইলেকট্রন অর ইভেন ইলেকট্রন, দুইটার ক্ষেত্রেই সম্ভব। টু বন্ড ক্লিভেজ, নাম থেকেই বুঝতে পারছো যে আসলে কি হতে পারে এখানে, যে কিভাবে সম্ভব। টু বন্ড ক্লিভেজ elimination occurs and odd electron molecular ion yields an odd electron and an even electron neutral fragment। তাহলে এই যে একসাথে দুইটা বন্ড ভেঙে যাবে,
টু বন্ড ক্লিভেজ। দেখো কোথায় কোথায় বন্ড ভাঙছে, এই যে একটা বন্ড আছে, এই বন্ডটা এই যে এইখানে আছে, এই যে এইখানে বন্ডটা, এইখানে বন্ডটা, তাহলে এরকম করে বন্ড ভেঙে গিয়ে দুই ধরনের দুইটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, তাহলে এই এইচ এক্স, এই এইচ এক্স ফর্ম করলো একটা, আর বাকিটা মিলে আর একটা ফ্র্যাগমেন্ট, তাহলে টু বন্ড ক্লিভেজ অ্যাট এ টাইম। তাহলে এই ধরনের কিন্তু হতে পারে যে রিয়াকশন মেকানিজম আমাদেরকে এরকম অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে কোন কম্পোনেন্টের কোন ফ্র্যাগমেন্টটা তৈরি হচ্ছে। কারণ আমরা কিন্তু মলিকুলার আয়নে এইটা পাবো না, আমরা পাবো ম্যাস স্পেকট্রাম যখন নেব তখন কিন্তু এইগুলো পাবো। তো এইগুলো পাওয়া যখন পাওয়া যাবে তখন আমাদের কি করতে হবে, তখন আমরা চিন্তা করব যে আসলে এই প্রোডাক্টটা ফর্ম করছে, আমরা নিছিলাম একটা রিঅ্যাক্ট্যান্ট অথবা একটা মলিকুল, সেই মলিকুলটার থেকে এই ধরনের প্রোডাক্ট পাওয়া গেল, তাহলে আমাদের চিন্তা করতে হবে ব্যাক ক্যালকুলেশন যদি তোমাদের কোনো মাথায় থাকে যে তাহলে এই প্রোডাক্টটা আসতে পারে কোন সোর্স থেকে, সেই সোর্সের কথা তোমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এই সোর্সটা এইটা হলো কিভাবে, যে বাই ক্লিভেজ অফ টু বন্ডস। তাহলে সেই আইডিয়াটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা যখন চিন্তা করবা যে এই হাইড্রোজেন এই অ্যালকাইলের সাথে এটার সাথে যুক্ত ছিল, এই হ্যালোজেনটা এই অ্যালকাইলের সাথে যুক্ত ছিল, তাহলে সেই বন্ডটা দুইটা বন্ড মানে ভেঙে গিয়ে তখন আমরা দুইটা আলাদা প্রোডাক্ট পাইছি, এবং সেখান থেকে আমরা প্যারেন্টের সম্পর্কে আইডিয়া করতে পারবো, এবং প্যারেন্টের মলিকুলার ম্যাসটা অথবা আয়নটা অথবা স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি হবে। Heterodyles alder cleavage. Unsaturated six-membered rings can undergo heterodyles alder fragmentation to produce the radical cation of a diene and a neutral alkene. দেখো এই যে একটা আনস্যাচুরেটেড অ্যালকিন আছে, আনস্যাচুরেটেড অ্যালকিন বা আনস্যাচুরেটেড যাই বলি না কেন, আনস্যাচুরেটেড সিক্স মেম্বার রিং, সেটা এই যে সাইক্লোহেক্সিন, তাই না, সাইক্লোহেক্সিন যেটা আছে, তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সাইক্লোহেক্সিন বলছি। এই সাইক্লোহেক্সিনের এই কম্পাউন্ডটা মানে সিক্স মেম্বার রিং ক্যান আন্ডারগো এ হেটেরোডাইলস আল্ডার ফ্র্যাগমেন্টেশন টু প্রডিউস এ রেডিক্যাল ক্যাটায়ন, এই যে একটা রেডিক্যাল ক্যাটায়ন আর একটা নিউট্রাল অ্যালকিন। তো এইটা তাহলে সেটা কিভাবে, দ্য আনপেয়ার্ড ইলেকট্রন অ্যান্ড চার্জ রিমেইন উইথ দ্য ডাইন ফ্র্যাগমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টিভেনসনস রুলস। তাহলে কোথায় থাকবে চার্জটা, চার্জটা থাকছে এই যে যে আয়নটা ছিল, এই আয়নটা রেডিক্যাল আয়ন, সেই রেডিক্যাল আয়নের চার্জটা থাকবে এই ডাইনের সাথে, আর বাকি যে অ্যালকিনটা নিউট্রাল অ্যালকিন, এটা নিউট্রালেই থাকবে। তাহলে এই যে এই আইডিয়াটা যদি থাকে, আমরা কোনো একটা মলিকুলকে ই করে ফ্র্যাগমেন্টেশন করে ম্যাস স্পেকট্রাম পেলাম এইরকম করে দুইটা কম্পোনেন্ট, যেই দুইটা কম্পোনেন্ট থেকে তখন আমরা আইডিয়া করব যে হ্যাঁ আমাদের এরকম একটা বেনজিন রিং, বেনজিন রিং না, সিক্স মেম্বার্ড সাইক্লিক রিং ছিল, সেই সাইক্লিক রিংয়ের অ্যালকিন যার থেকে আমরা একটা ডাইন পেয়েছি এবং একটা নিউট্রাল ফ্র্যাগমেন্ট। তাহলে এই ফ্র্যাগমেন্টগুলো যখন আমরা পাবো তখন আমাদের চিন্তা করা যাবে যে, তখন আমাদের গেস করতে হবে যে এইরকম একটা স্ট্রাকচার আমাদের ছিল। ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা এই যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো এই রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে বন্ডগুলো আছে অথবা মলিকুলগুলোর অ্যারেঞ্জমেন্ট যেগুলো যেভাবে আছে, এইটা হবে কখন, গামা পজিশনে। এ হাইড্রোজেন অ্যাটম অন এ কার্বন 3 atoms away from the radical cation। তাহলে এই যে একটা রেডিক্যাল ক্যাটায়ন আছে, এই রেডিক্যাল ক্যাটায়নের তিনটা কার্বনই আছে, যে সরি, a hydrogen atom on a carbon 3 atoms away from the radical cation of an alkene, arene, carbonyl or imine so called আলফা বিটা গামা, তাই না, গামা হাইড্রোজেন যেটা আর কি, আমরা ওই 3 কার্বন অ্যাটমস এর পজিশন যেটা মানে আলফা বিটা গামা এরকম করে আমরা নেমিং করতে পারি। তাহলে এ হাইড্রোজেন অ্যাটম অন এ কার্বন 3 atoms away from the radical cation is transferred to the charge site via a 6-membered transition state। তাহলে with concurrent cleavage of the sigma bond between the alpha and beta position of together, this forms a new radical cation and an alkene with a pi bond between what were the original beta and gamma carbons। তাহলে বিটা এবং গামা কার্বন কোথায় ছিল তার উপরে বেস করে আমাদের একটা অ্যালকিন তৈরি হয় আর একটা ওই রেডিক্যাল, যে with concurrent cleavage of the sigma bond between the alpha and beta position
আলফা এবং বিটা পজিশনের মাঝে একটা তৈরি করা হয়, মানে ভেঙে যায় position up together. This forms a new radical cation and an alkene with a pi bond between what were the original beta and gamma carbons. তাহলে বিটা এবং গামা কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড তৈরি হয় বা পাই বন্ড তৈরি হয়। তাহলে এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেই প্রোডাক্টগুলো আমরা অ্যানালাইসিস করে বা এখান থেকে যে ইনফরমেশনটা পাওয়া যাবে সেই ইনফরমেশন থেকেই আমরা গেস করতে পারবো যে আমাদের ইনিশিয়ালি এরকম একটা রেডিক্যাল আয়ন ছিল। তো আর অন্য ধরনের কি কি টাইপের হতে পারে, এতগুলো তো নাম বললাম, এছাড়াও আরও কয়েকটা নাম আছে বা কয়েকটা প্রসেস আছে। In addition to this process, fragmentation process involving rearrangement, যে একটা আয়ন তার বন্ড কখনো রিঅ্যারেঞ্জ করে অথবা অরবিটাল রিঅ্যারেঞ্জ করে তখন নতুন আরেকটা আয়ন ফর্ম করতে পারে, তাহলে সেটা ইনভলভিং রিঅ্যারেঞ্জমেন্ট, এটা একটা হতে পারে। মাইগ্রেশন অফ গ্রুপস, যেমন যদি কোনো একটা লং চেইন হাইড্রোকার্বন থাকে, সেই হাইড্রোকার্বনের একটা পজিশনে একটা ওএইচ গ্রুপ থাকলো, মনে করো পেন্টানল। পেন্টানল হলো, আমি যদি বলি যে এই ওএইচ গ্রুপটা একদম ফার্স্ট পজিশনে ছিল, ওয়ান পজিশনে, এখন কোনোভাবে যদি এই পেন্টানলের যে আয়নটা আছে সেই আয়নটা থেকে ওএইচ গ্রুপটা যদি 2 অথবা 3 পজিশনে চলে যায়, ইভেন 4 পজিশনেও যেতে পারে, তাহলে 4 পজিশনে গেলে আবার 2 পজিশনে গেলে কিন্তু একই নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমি 4 পজিশন বললাম না, 2 অথবা 3 পজিশনে যদি শিফট করে, মাইগ্রেট করে, তাহলে কিন্তু নতুন আরেকটা আয়ন তৈরি হবে। তো সেক্ষেত্রে নতুন আরেকটা তখন আয়ন তৈরি করা সম্ভব। এটা হলো মাইগ্রেশন অফ গ্রুপস। ইভেন সেকেন্ডারি ফ্র্যাগমেন্টেশন অফ ফ্র্যাগমেন্ট আয়নস আর অলসো পসিবল। সেকেন্ডারি ফ্র্যাগমেন্টেশনটা কি জিনিস? আমরা এই যে প্রসেসটা দেখাইছি, প্রথমে স্লাইডে দেখাইছিলাম, এই যে দেখো একটা প্রসেস, আমরা মনে করি যে এই প্রসেসটাই আমাদের এই রিয়াকশনে হচ্ছে অথবা এই আয়োনাইজেশন স্কিমে এ বি প্লাস প্লাস সি নিউট্রাল। তো এইটা হলো প্রাইমারি স্টেজ। আবার এখন যদি এ বি প্লাস এইটা যদি আবার ভেঙে যায়, তখন ফর্ম করতে পারে কি এ প্লাস বি বি জিরো অথবা বি প্লাস এ জিরো। তাহলে এই মলিকুলটা, এই আয়নটা ফার্দার যদি আবার ডিকম্পোজ করে, তাহলে সেটাকে বলবো আমরা সেকেন্ডারি ডিসোসিয়েশন। তাহলে এই সেকেন্ডারি ডিসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আবার আয়ন তৈরি করতে পারে। তাহলে এইগুলো বেশিরভাগই হয় নর্মালি যেই মলিকুলগুলোর আয়োনাইজেশন এনার্জি খুবই কম, কিন্তু আমরা ইলেকট্রন আয়োনাইজেশন পদ্ধতি অথবা কেমিক্যাল আয়োনাইজেশন যেখানে খুব বেশি পরিমাণে এনার্জি দেওয়া হয়, ইলেকট্রন আয়োনাইজেশন বেশিরভাগ ক্ষেত্রে হাই ইলেকট্রন এনার্জি, তো সেই ক্ষেত্রে এর আয়োনাইজেশন এনার্জিটা খুব কম, কিন্তু আমাদের আয়োনাইজেশন করার জন্য এনার্জি দিচ্ছি অ্যারাউন্ড 75 ইলেকট্রন ভোল্ট। তখন সেই আয়নটা, এই আয়নটা তৈরি হওয়ার পরেও এর মধ্যে অনেক এনার্জি থেকে যায়, যেই এনার্জিটাকে রিলিজ করার জন্য তখন এটা আবার ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়। তখন সেইগুলোকে বলি আমরা সেকেন্ডারি ডিসোসিয়েশন অথবা সেকেন্ডারি মেকানিজম। তো এই হলো আজকে আমাদের ক্লাস। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, দেন ইউ আর ওয়েলকাম টু আস্ক।